প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের আলোকিত নারীর জীবন, কর্ম ও সাফল্য গাথা নিয়ে আয়োজন আপনালয়তে। সঙ্গে আছি নুসরাত জাহান। প্রত্যেক পর্বে আমরা একজন বিশেষ নারীর জীবন আচরণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। তাদের সাফল্য গাথা নিঃসন্দেহে সমাজের প্রত্যেক শ্রেণীর নারীদেরকে অনুপ্রাণিত করে, ভালো কিছু করবার উৎসাহ প্রদান করে। আজকের এই পর্বে আমরা এমন একজন নারীকে পেয়েছি যিনি আমাদেরকে অন্তত সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন একজন শিল্প সমালোচক, শিল্প ইতিহাসবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ডক্টর নাজমা খান মজলিস। ইতিহাসের গভীরে লুকিয়ে থাকে সভ্যতার ভাষা, শিল্প, স্থাপত্য আর নারীর অবস্থান। এই তিন বিষয়কে এক সূত্রে গেঁথে যিনি 4 দশকের বেশি সময় ধরে গবেষণা ও শিক্ষাদানে নিজেকে উৎসর্গ করেছেন, তিনি প্রফেসর ডক্টর নাজমা খান মজলিস, একজন অধ্যাপক, ইতিহাসবিদ ও বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রফেসর নাজমা খান মজলিসের পৈতৃক শিকড়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকার শান্তিনগর এলাকায়, যেখানে শিক্ষা ও সংস্কৃতির আবহে গড়ে উঠেছিল তার মানসিক ভিত। ঢাকা শহরের ঐতিহ্যবাহী ভিকারুন্নেসা নুন স্কুলে তার শিক্ষা জীবনের সূচনা। এরপর তৎকালীন সরকারি ইন্টারমিডিয়েট মহিলা কলেজ, বর্তমান বদরুন্নেসা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করে 1971 সালে বিএ এবং 1972 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। গবেষণার উচ্চতর সাধনায় তিনি 1994 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় পোর্ট্রেয়াল অফ উইমেন ইন মুঘল পেইন্টিং, যা ইসলামিক শিল্প ও নারী চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শিক্ষকতা জীবন শুরু হয় তৎকালীন জগন্নাথ কলেজে। এরপর 1980 সালে তিনি যোগ দেন চারুকলা কলেজে, যা পরবর্তীতে চারুকলা ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা পায়। 2001 সালে অধ্যাপক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। অবসর গ্রহণের পরও সুপারনিউমারারি ও বর্তমানে অনারারি অধ্যাপক হিসেবে তিনি পাঠদান ও গবেষণায় সক্রিয়। ইসলামিক আর্ট ও আর্কিওলজি বিষয়ে দীর্ঘ 40 বছরের পাঠদান ও গবেষণার অভিজ্ঞতা তাকে এই ক্ষেত্রে একজন পথিকৃৎ করে তুলেছে। স্কুল জীবন থেকে কবিতা, গল্প ও ছড়া লেখার মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু। তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকায় ইংরেজি কবিতা লিখে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা জীবনে দেশ বিদেশের স্বীকৃত গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে তার 50-এর অধিক গবেষণা প্রবন্ধ। প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 5টি। ব্রিটিশ কাউন্সিল ফেলোশিপের আওতায় 2 মেয়াদে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্য সম্পাদন করেন। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে পিস প্রোগ্রামে ফেলো হিসেবে অংশগ্রহণ তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। আমেরিকা, ইংল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বহু দেশে আন্তর্জাতিক সেমিনার ও গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেছেন তিনি। বাংলাদেশ ইতিহাস পরিষদ, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রিসার্চ ইন উইমেন হিস্ট্রি সহ দেশি বিদেশি বহু সংগঠনের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত। সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন জ্ঞান চর্চার বিভিন্ন পরিসর। তার তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন, যারা আজ দেশে বিদেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ব্যক্তিজীবনে তিনি 3 পুত্রের জননী। তার স্বামী মোহাম্মদ মাসুদ আলী খান মজলিস তিতাস গ্যাস ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে বিশ্বব্যাংকের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। প্রফেসর ডক্টর নাজমা খান মজলিস ইতিহাস, শিল্প ও নারীর অবস্থানকে যিনি এক সুতুই গেঁথে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মে। তার জীবন ও কর্ম আমাদের শেখায় জ্ঞানই সবচেয়ে শক্তিশালী উত্তরাধিকার। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন কাটছে কর্মজীবনের ব্যস্ততা? কর্মজীবন আগেও যেমন কেটেছিল, এখন ওইরকমই কাটছে, ভালোই কাটছে। আমি কাজে বিশ্বাস করি, সেজন্যই।
ঘর এবং বাইরে দুখানেই। ছোটবেলার গল্প শুনতে চাই। আমার বেড়ে ওঠা হচ্ছে শান্তিনগরের চামেলিবাগে। আমি যখন ছোট ছিলাম তখন আশেপাশে প্রত্যেকটা বাড়িতে গাছপালা ছিল, বাগান ছিল। তারপর হচ্ছে যে আমাদের নেইবাররা যারা আশেপাশের, এরা খুবই আপন ছিল। আমরা মিশতাম, ওনারাও মিশতেন। এবং আমার বান্ধবী একদম পাশের বাসার বান্ধবী, পুতুল খেলা, সে আবার শেষ পর্যন্ত আমার ডিপার্টমেন্টেই পড়লো, একসাথে আমরা পড়েছি। সেটা খুব আনন্দের বলবো। তো সেই সময়টা মানে কোনো মানে এত শান্তি ছিল, শান্তিনগর বলি আমরা, শান্তিনগরের ওখানে না, সারা বাংলাদেশেই একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল, হৃদ্যতা ছিল। এটা আমি বারবার এই পেছনে চলে যাই এগুলি মনে করার জন্য। আর ফ্যামিলি তো মানে প্রত্যেকেরই একই ধরনের অনেকটাই ছিল, যেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে পরিবারটা আমাদের মানে এত ভালো ছিল যে আমাদের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসতো, আমরা যেতাম, আনন্দে কেটেছে। স্কুল জীবনে ম্যাগাজিনে লেখালেখির অভ্যাসটা হয়েছে, একদম ছোট বয়সে এই সুযোগটা পাওয়াটা আসলে কতখানি আপনার জন্য আনন্দের ছিল? সেটা তো খুবই আনন্দের। যখন দেখলাম অবজারভারে আমার কবিতা এসছে, প্রবন্ধ এসেছে, ভালো লাগতো। আমার বয়স হয়তো 10 বছর, আর বোন আরও ছোট, 2-3 বছরের। আমরা কিন্তু রেডিও পাকিস্তান, যেটা ইয়েতে ছিল পুরানা ঢাকায়, সেখানে আমরা কবিতা আবৃত্তি করতাম। আমার ছোট বোন নাটকও করেছে, মানে বাচ্চাদের নাটকও করেছে। এটা আমাদের জন্য মানে খুবই আনন্দের ছিল। আমার ভাই নিয়ে যেত আমাদের। লেখালেখির প্রতি ভালোবাসাটা তাহলে একদম ছোটবেলা থেকে হয়েছে। এটা কি পরিবারের অন্য কোনো সদস্যকে দেখে নাকি বাবার দ্বারা অনুপ্রাণিত? না, বাবা মা অনুপ্রাণিত। আর আমার তো ফ্যামিলিতে লেখালেখি করতেন, যেমন আমার মামা আশরাফ সিদ্দিকী, যে যিনি ফোকলোরিস্ট, আশরাফ সিদ্দিকী সাহেব, আরও অনেকেই। এবং আমার মার কাজিন, ওনারাও লেখাপড়া এবং করেছেন। ওই এক খালা তো, ওনার নাম সুফিয়া খানম, উনি তো ভাষাকন্যা এবং হেডমিস্ট্রেস। জি, আমার বাবা মুক্তিযোদ্ধা। এবং বাবা এবং মা দুজনেই আমাদের এমনভাবে লালন করেছেন যে আমরা চেষ্টা করেছি আর কি তাদের ফলো করার জন্য। আমার বাবা বিশেষ করে যখন 6-7-এ পড়ি তখন ভালো ভালো বই ধরিয়ে দিতেন, সেগুলি পড়তাম। ইভেন সিনেমায় নিয়ে যেতেন, আমাদের ভালো ভালো মুভিতে নিয়ে যেতেন। আচ্ছা। হ্যাঁ, বাবা মা আমার ভাই বোন আমরা সবাই একসাথে মুভি দেখতাম। যেমন ইংরেজি যেমন দেখতাম, বাংলা মুভি ভালোগুলি, অপুর সংসার দেখেছি। তখন আমি বোধহয় স্কুলে ম্যাট্রিক দিব সেই সময়। আরও অনেক সুন্দর সুন্দর আমরা সিনেমা দেখেছি। এটা অভ্যাস ছিল। আর বই পড়া তো আমাদের ফ্যামিলিতেই ছিল। শান্তিনগরে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরি এবং সোসাইটি একটা ছিল, এখনো বিল্ডিংটা আছে। এবং এরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেমন বই বিতরণ করে, এরা রিক্সা করে বাড়ি বাড়ি বই নিয়ে যেত আমাদের পাড়ায়। এই বইগুলি অনেকেই পড়তো। সে থেকে আমাদের মানে এই অভ্যাসটা। আর আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, শরৎচন্দ্র পড়া শেষ, আমার শেষ হয়ে গেছে ওই বয়সে। ওই বয়সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, এই স্বপ্নটা আসলে কখন থেকে? যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই। তো আমার বাবা আবার বললেন কি, উনি যেমন মডার্ন ছিলেন, একটু একটু কনজারভেটিভও ছিলেন। বললেন যা তুই ইডেনে পড়। আচ্ছা। আমি বললাম যে না, আমি আমাকে বিশ্বাস করেন না আপনি, আমি কেন ইডেনে পড়বো? মানে ছেলেরা তো পড়তো আমাদের সাথে। তো বলেন যে মাথায় হাত দিয়ে বলে, না যাও ইউনিভার্সিটিতেই পড়ো। এবং উনি ইসলামিক হিস্ট্রিতে আমাকে দিয়েছেন, যে ভালো ভালো টিচার আছে, যেমন প্রফেসর ABM হবিবুল্লাহ তরফদার, প্রফেসর তরফদার, ন্যাশনাল প্রফেসর সুফিয়া ম্যাডাম, আরও অনেকেই আছেন। এই জন্য আব্বা জানতেন, এগুলি খবর রাখতেন, আমার বাবা এবং ভাই দুজনেই। তো বাবা বেশি আমাকে বললেন, কিন্তু ভর্তি হওয়ার পর আমি খুব কান্নাকাটি করেছি। কেন? ভালো লাগেনি। আমার ইচ্ছা ছিল পলিটিক্যাল সায়েন্স পড়ার। আচ্ছা। হ্যাঁ, তো তারপর কিছুদিন পর যখন দেখি খুব সুন্দর পড়ান টিচাররা, আর আমি ভালো করলাম ফাইনালে, ফার্স্ট ইয়ার ফাইনালে, তখন টিচাররাও আমাকে যেতে দিলেন না, আমি থেকে গেলাম। আর এরপরে যখন 3rd ইয়ারে আর্ট আর্কিটেকচার পড়লাম, প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম,
উনি খুবই ভালো পড়াতেন, আমরা ইন্টারেস্টেড হলাম। আর আমার আরেকটা জিনিস আছে, আমি ইতিহাসের তারিখ মনে রাখতে পারতাম না, এখানে অত মনে রাখতে হয় না আর্ট হিস্ট্রিতে, একটা আচ্ছা, কিন্তু মোটামুটি ইসলামের বলে ইতিহাসে দিতে হয়। মনে রাখতে হয়। হ্যাঁ, যুদ্ধ টুদ্ধ, মুক্ত মুখ কখন কোনটা, তো এইগুলিও ছিল, পেপার করেছি। কিন্তু যখন এখানে আসলাম আমার ভালোবাসাটা হয়ে গেল এই আর্ট হিস্ট্রির উপরে। এবং আমাদের সিলেবাসে ছিল ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিওলজি, সেটা পড়েছি অনার্সে। যেমন আর কি আমাদের মুসলমানদের যে আর্কিটেকচার এই উপমহাদেশে এবং বাইরে সবটাই পড়েছি, একদম মদিনার মসজিদ থেকে শুরু করে বাহ, সব। তারপর হচ্ছে পেন্টিং পার্সিয়ান পেন্টিং, এটা পড়িয়েছি, পাঠদানও তো করেছি, এগুলি করছি এখনো। আর হচ্ছে বিশেষ করে মোগল পেন্টিং, যেখানে আমি পিএইচডি করেছি, পোর্ট্রেয়াল অফ উইমেন ইন মোগল পেন্টিং। সেটা হচ্ছে মোগল চিত্রকলায় নারীর রূপায়ণ। ওই চিত্রকলা দেখে তাদের সময়কার সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিশেষ করে সমাজ ব্যবস্থা। পিএইচডির সাবজেক্টে এই বিষয়টা আমি চুজ করেছি। কেন চুজ করেছিলেন? আমি চুজ এটার করেছি কারণটা এটা কি ছিল? যে নারীর উপরে তো তখনই আমার মনে হয়েছে, যখন মানে পিএইচডিতে গেলাম, যে মোগল নারীদের তো এত তারা তো অনেক সফিস্টিকেটেড ছিলেন, অনেক শিক্ষিত ছিলেন, হেরেমের ভিতরে থেকেও সম্ভ্রান্ত। তো তাদের উপরে তো ওইভাবে কাজ হয় নাই, হ্যাঁ, ওইভাবে তাদের যে অ্যাচিভমেন্টগুলি এগুলি হয় নাই। এটা পর্দার আড়ালে ছিলেন। কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন, পর্দার আড়ালে থেকে থেকে মোগল যে জাহাঙ্গীর, উনি ছিলেন একজন শিল্পের সমজদার, শিল্পী ছিলেন না, অনেকে ভুল করেন, শিল্পের সমজদার। উনার হলো অনেক মিনিয়েচার পেন্টিং বইভিত্তিক করিয়েছেন, তার চাইতে বেশি করিয়েছেন অ্যালবাম, যেটাকে বলা হয় মুরাক্কা। হ্যাঁ, যেটা আমাদের এখানে আমরা যে অ্যালবাম রাখি, এরকম অ্যালবাম, এটার সাথে কোনো বইয়ের কোনো সম্পর্ক নাই। সেখানে আমরা আশ্চর্য হয়ে গেছি আমি রিসার্চ করার সময়। ভারতের অশোক কুমার দাস, উনি একটু হিন্টস দিয়েছিলেন যে মুরাক্কাই গুলশানে নারী শিল্পীদের স্বাক্ষরিত ছবি আছে, ছবি এঁকেছেন এবং স্বাক্ষর দিয়েছেন। আচ্ছা আচ্ছা। এরপর আমার সুযোগ হলো, হ্যাঁ, প্রমাণ পাওয়া গেছে, এরকম 4-5 জন নারীর খোঁজ পাওয়া গেছে। কিন্তু আমাদের জেন্ডারের দিকে যদি আমরা করি, পার্সপেক্টিভে দেখি, এই নারীদের কথা কোনো ঐতিহাসিক বলেনি। এবং জাহাঙ্গীরের মধ্যেও নাই যে আমার দরবারে নারী শিল্পীরা ছবি এঁকেছে, এটা কিন্তু নাই। ওই বায়াসনেসটা ছিল তখনো। এটা আশ্চর্য লাগে, কেন কোনো সমসাময়িক ঐতিহাসিক লিখলেন না, পরবর্তী কেউ লিখলেন না, জাহাঙ্গীর নিজেও লিখলেন না। মানে তাদের স্বীকৃতিটা দেওয়া যাবে না, দেবেন না, স্বীকৃতিটা দেয়নি। কিন্তু ওনার পার্সোনাল যে অ্যালবাম ছিল, আর মোগলদের শিল্পকলা তো ছিল দরবারের বাইরে, দরবারি সব মধ্যযুগে বেশিরভাগই শিল্পকলা সফিস্টিকেটেড, যেগুলি না মানে জনগণের শিল্পকলা ছাড়া বাদ বাকি তো সবই রাজকীয় ছিল। ওনাদের ইচ্ছা অনুযায়ী, ওনাদের অভিলাষ অনুযায়ী এগুলি হতো। হ্যাঁ, ওনারা যেমন চাইতেন, আকবর যেমন চাইতেন যে ওনার যে শৌর্য, বীর্য, ওনার যে বিজয়, ওনার আরেকটা ইচ্ছা ছিল, যিনি এলাহি করলেন, যে একটা সেকুলার স্টেট করবেন। এইগুলি তার ইসের মধ্যে উঠে আসলো, তার সময়কার ছবির মধ্যে। আকবরই হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। উনি আবার আরও কাজ করেছেন, যে পার্সিয়ান যে বইগুলি, এগুলি কপি করিয়েছেন। আবার ভারতে যে সংস্কৃত ভাষায় কয়েকটা বই ছিল, সেগুলিও উনি করেছেন, ফার্সি ভাষায় করিয়েছেন। এবং উনার রাজদরবারের শিল্পী তো প্রায় 50-এর অধিক ছিল। তারা তখন হ্যাঁ, এবং তারা মুসলমান এবং অমুসলমান উভয়ই। পার্সিয়া থেকেই প্রথম আসলো, পার্সিয়ান পেন্টার দিয়ে ফাউন্ডেশন হলো। তারা শেষ পর্যন্ত থেকেছেন, খুবই নামকরা শিল্পী সবাই, খাজা আব্দুস সামাদ, মীর সৈয়দ আলী, তারপর বাসওয়ান, এরকম আমরা অনেক নাম পাই, দক্ষ। এবং জাহাঙ্গীরের আমলেও ছিল, শাহজাহানের আমলেও ছিল। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে বলে যে আওরঙ্গজেব শিল্পীদের তাড়িয়ে দিলেন, তা কিন্তু না। 10 বছর পর্যন্ত উনি রাজকীয় চিত্রশালা টিকিয়ে রেখেছিলেন। আর এরপরে পার্সোনাল ওনার শিল্পী ছিল, উনি কোথাও গেলে শিল্পীদের নিয়ে যেতেন, সবাই যুদ্ধের সময় শিল্পীদের নিয়ে যেতেন, এবং শান্তির সময়ও রাজদরবারেও আনতেন। এরা স্কেচ করে রাখতো ঘটনাগুলি,
মানে ঘটনাগুলো আসলে হ্যাঁ স্কেচ করে পরবর্তীতে রেখে যাতে জানতে পারা তারপরে যায়। সেগুলি না, এগুলি ছবি আছে, ছবি ছবি আছে। সাক্ষী দেয় এগুলি। যেমন নারীদের শিল্পী চিত্রকলা বিদেশে আছে, যেমন তেহরান মিউজিয়ামে সেই মুরাক্কাই গুলশান আছে, আরেকটা জাহাঙ্গীর করিয়েছিলেন মুরাক্কাই গুলিস্তান, এটাও আছে। এবং এইগুলির পার্ট এগুলি অনেকে যারা কিনে নিয়েছেন, অনেকে নিলামের মাধ্যমে নিয়ে গেছেন, এরা যখন মোগলদের পতন হলো এইভাবে বিদেশে চলে গেছে। এবং আমরা ব্রিটিশ মিউজিয়ামে উৎকৃষ্ট পাই, ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে পাই, আমেরিকায় আমরা আমেরিকার যে বিখ্যাত আছে জাদুঘর আছে সেখানে পাই, বার্লিনেও পাই আমরা, এরকম সারা বিশ্বব্যাপী। এখন আবার জাপানও কালেক্ট করেছে অনেক। মানে শিল্পকর্মগুলো যদিও আমাদের ভারতীয় উপমহাদেশের, কিন্তু আমাদের কাছে ভারতে নেই তো দুঃখের আছে, বিষয়। ভারতে কিন্তু আছে। ভারতে হলো আমরা ভারত কলা ভবনে পাচ্ছি, কলকাতাতে পাচ্ছি, ন্যাশনাল মিউজিয়ামে পাচ্ছি। না, আমরা পেয়েছি, কিছু পেয়েছি। এবং তার উপরে আমার ছাত্রদের এক ছাত্রকে আমি পিএইচডি করিয়েছি। আমার সুপারভাইজার বলছিলেন যে হবে না, তা বললাম না স্যার হবে। তারপরে খুঁজতে খুঁজতে দেখা গেল যে আমাদের জাতীয় জাদুঘরে বেশ কিছু ছবি আছে, তারপর হচ্ছে বরেন্দ্র মিউজিয়ামে আছে, তারপর মোগল আমলের শাহনামা আছে ইয়েতে, করটিয়া যে কলেজটা আছে না, আমি নামটা ভুলে গেলাম। ছয়জন আপনার তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেছেন এবং আরো অনেকে এমফিল করেছেন। 5 জন এমফিল করেছে। সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে আচ্ছা, সেই অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন ইসলামিক খ্রিস্টান কালচার বিভাগে জয়েন করি 2001-এ, আর তার আগে আমি 20 বছর চারুকলায় ছিলাম। সেটা আমার বিরাট জায়গা বলবো, যে আমি আজকে যে নাজমা খান মজলিস হয়ে উঠেছি। চারুকলার অনেক অবদান, এই যে অভিজ্ঞতা, এই যে আর শিল্পীদের সাথে কথোপকথন অবশ্যই শুনবো। হ্যাঁ, এরপর আমি যখন ইসলামিক খ্রিস্টান কালচার বিভাগে আসলাম, তো আমার কিছু কলিগ এসে বলল যে এরা তো পিএইচডি করতে চায়, আপা নেন। তো একে একে একজন দুজন করে নিলাম, ওরাও আবার আনলো। এবং যাচাই বাছাই করে তো এগুলি হয়, বিভাগে যাচাই বাছাই করে অনেক কমিটির মাধ্যমে এদের যেতে হয়, যারা যোগ্য। হ্যাঁ, যারা যোগ্য তাদের। তারপরে বিষয়টা টিকবে কিনা, চলবে কিনা, এটা তো ডিপার্টমেন্টে প্রথমে এসি মিটিং হয়, তারপর আরো যায়, তারপর ডিন অফিসে যায়, ডিন অফিস থেকে আবার একাডেমিক কমিটিতে যায়, একাডেমিক কমিটি থেকে একাডেমিক কাউন্সিলে যায়। সহজে হয় না এগুলি। এবং আপনাদের বিষয়গুলো বেশ, আমি বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনি চেষ্টা করেছি। আর গুরুত্বপূর্ণ না হলে দেবেও না ডিপার্টমেন্ট। যেমন আমি স্থাপত্যের উপর করিয়েছি, ঢাকার জমিদার বাড়ি আমাদের যে ঢাকা এখানকার। তারপর আরেকজন করেছে টেরাকোটার উপরে, সেই সুলতানি আমল থেকে মুঘল আমল পর্যন্ত টেরাকোটার উপরে করেছে নাজলি চৌধুরী, প্রথমটা করেছে মাসুদ রানা খান, এরা সব এডুকেশন ইয়েতে আছে ডিপার্টমেন্ট। তারপরে চারুকলার আমার ছাত্র ছিল, সে আসলো, সেই যে মুঘল যেটা ঢাকায় বাংলাদেশে যেটা, ও আমার লালবাগ কেল্লাতেও কিছু আছে মুঘল চিত্রকলা, সেগুলি নিয়ে কাজ করেছে। যারা এমফিল করেছে এদের মধ্যে থেকে ব্রিটিশ আমলের, কোম্পানি আমলের চিত্রকলা এসব করেছে, ক্রাফটের উপর করেছে, ক্রাফটের টিচার, জেন্ডার রিলেটেড হচ্ছে একজন করেছে। হ্যাঁ, ওটার মধ্যে মোগলে তো জেন্ডার এসেছে। শেষ যেটা আমার পিএইচডি, ওটা জেন্ডারের উপরে, অপ্রাতিষ্ঠানিক এডুকেশন, যেটা ব্রিটিশ আমলে। তো চারুকলাতে যখন পড়াতে শুরু করলেন, সাধারণত আমরা যেটা আসলে বুঝি বা দেখি যে চারুকলাতে হয়তো যারা চারুকলার ডিপার্টমেন্টে পড়াশোনা করে এসেছে তারাই হয়তো পাঠদান করছেন, এরকম একটা ধারণা হয়তো আমাদের সকলের মাথার ভেতরে থাকে। কিন্তু আপনার ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি থেকে এসে চারুকলাতে সেই বিষয়টা আসলে কিভাবে সেই বিষয়টা এটা হচ্ছে যে চারুকলা যখন এটা কলেজ ছিল সেই সময়টাই কিন্তু সার্টিফিকেট দেওয়া হতো, কোনো থিওরি ছিল না। এবং চারুকলার সব কিছু কন্ট্রোল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, এটা বোর্ডের না। আচ্ছা, এরপর যখন এটা ইনস্টিটিউট হলো তখনও তো ইউনিভার্সিটি, এবং তখন বলা হলো যে না, তার পর চারুকলা ইনস্টিটিউট হওয়ার আগে 70-এর দশকে বা 60-এর দশকের শেষের দিকে তখন আর্ট হিস্ট্রি যোগ করা হলো, সোশ্যোলজি যোগ করা হলো। এবং এখানে পড়াতেন বড় বড় মহারথীরা, যেমন আলী হাসান, প্রফেসর আলী হাসান পড়াতেন, প্রফেসর ইনামুল হক পড়াতেন, বিকে জাহাঙ্গীর পড়াতেন, ওনারা পড়াতেন। এরপর আমি 80-এর দশকে 80-তে আমি চারুকলায় যাই। চারুকলায় আমিও আর্ট হিস্ট্রি তখন পড়ানো শুরু করি। আর্ট অ্যান্ড সিভিলাইজেশন এটা ফার্স্ট ইয়ারে পড়াতাম, সেকেন্ড ইয়ারে ইসলামিক আর্ট,
তারপরে মাস্টার্সেও হচ্ছে ওয়েস্টার্ন আর্ট, মানে আস্তে এগুলি আস্তে একটু একটু করে theoretical পড়িয়েছি। বিষয়গুলো যুক্ত হ্যাঁ হলো। হ্যাঁ, যুক্ত হয়েছে আস্তে আস্তে করে, এবং এখন একটা ডিপার্টমেন্টই হয়ে গেছে আর্ট হিস্ট্রি চারুকলায়, সেটা 92-তে হয়। এবং এটা করেছিলেন ওই তখনকার আমাদের চারুকলা আর্ট হিস্ট্রি যে ডিসিপ্লিন ছিল তার হেড প্রফেসর আব্দুল মতিন স্যার বলি আমরা, উনি অনেক কাজ করেছেন চারুকলার জন্য। শিল্প সমালোচক, এই বিষয়টি একটু জানতে চাই যে আচ্ছা। শিল্প সমালোচক হিসেবে আসলে আপনি নিজের কাজগুলো কিভাবে আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক দায় দায়িত্ব ছিল, তারপরেও এবং আমার পরিবারটা এত ভালো ছিল, আমার শাশুড়ি এবং ওরা এত ভালো ছিলেন। প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এখনো এনকারেজ করেন, আমি লেখা টেখা যদি বন্ধ করে দেই উনি খুব আফসোস করেন এখনো, এবং আমার থিসিসটা এখন পাবলিশ করার জন্য আমি কাজ করছি, বলে যে আমি তো দেখতেই পাবো না, তুমি এখনো শেষ করলে না, থিসিসটা পাবলিশ করলে না। আমি চেষ্টা করছি, দোয়া করবেন আপনারা যেন এই বছরই বের করতে পারি, অনেকটাই এগিয়ে গেছি। হ্যাঁ, ওই থিসিসটা পাবলিশ করা। শিল্প সমালোচক আর্ট হিস্ট্রি পড়াতে গেলেই ওটা চলে আসে। তারপর আমি যখন চারুকলায় পড়াচ্ছি, আমাকে ওই এশিয়ান বিয়েনাল হলে তারা ডাকলেন আমাকে, রিসার্চ করলাম, ওইখানে পেপার পড়তাম। এরপর এখনো ডাকে, 2023-এও আমি করেছি, ওখানে চেয়ার করেছি, সেশন করেছি। তারপরে বিভিন্ন দেশ আসলে আমাকে ধরিয়ে দিত এগুলির উপরে আলোচনা করতে। এইটাও প্রায় 20 বছরের উপরে আমি করছি, দীর্ঘ সময়। আর আরেকটা হচ্ছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, উনারও ডেকেছেন, বেঙ্গল আর্টও ডাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে লেকচার দিয়েছি। হ্যাঁ, আর শিল্পকলা একাডেমিতে যে ট্রেনিং যেটা হয়, যারা প্রফেশনাল এবং অন্য ডিসিপ্লিনের তারা আসে, আমি করেছি। এবং সাথে আমার কলিগরা এবং জাহাঙ্গীরনগর অন্য বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে এখানেরই আমাদের চারুকলার টিচাররাই আমরা বেশি করেছি আর কি, ট্রেনিং দিয়েছি। আচ্ছা, আপনার লেখা অসংখ্য বই এবং প্রবন্ধ রয়েছে, এবং আপনার লেখা দুটো বই পৃথিবীর বেশ নামকরা ইউনিভার্সিটিগুলোতে তারা রেখেছে তাদের কালেকশনে। এই প্রাপ্তিটা কিভাবে আসলে জীবনে এলো? এই প্রাপ্তিটা আমাকে মনে হয় কি যে আরো দায়িত্বের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, ভালো তো লাগে এরকম একটা হলে, যে আমি সারা জীবন কাজ করেছি, একটা রেকগনিশন পেলাম, খুবই খুশি হতাম। বাবাকে নিয়ে একটি বই লিখেছেন। হ্যাঁ, বাবা আসলে আমি বলি, আমার বাবা উনি ছিলেন অবিভক্ত বাংলায় শেরে বাংলার পিএ 3 বছর, আর 5 বছর ছিলেন সোহরাওয়ার্দী সাহেবের পিএ। তো ওনার অভিজ্ঞতাগুলি লিখেছেন। এরপর উনি এখানে এসে অ্যাসেম্বলিতেই, পাকিস্তানের এখানেই কাজ করতেন, সাংবাদিক বা তার এরকম একটা ছিল। এরপর বাবা রিটায়ার করার পরে 70-এর ইলেকশনে দাঁড়ালেন, এবং উনি সমাজসেবা করতেন অনেক আগে থেকেই, সমাজসেবা করতেন। আর বলতেন, আমি যদি এমপি হতে পারি তাহলে আমি দেশের সেবা করতে পারতো। তো উনি প্রথম যে সেবাটা করেন সেটা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে জামালপুর, দেওয়ানগঞ্জ আর কি উপজেলা। ওখানে নদী ভেঙে যাচ্ছিল, ব্রহ্মপুত্র নদ যেটা ভেঙে যাচ্ছিল, উনি সরকারের সহযোগিতা নিয়ে দুটো বাঁধ দিলেন। এখন আর পূর্ব দিক ভাঙে না কখনো, কারণ জেলা স্কুল 1913-তে হয়েছিল স্ট্যাবলিশ ওখানে, ওটা ভেঙে যাচ্ছিল তখন, অনেকটা কতগুলি ভেঙেই গেছে, স্কুলটা এখনো আছে। জীবনে কোনো বিষয় নিয়ে কি একটু আক্ষেপ আছে যে হয়তো এটা করতে পারতাম, করা হয়নি, বা নাকি পুরোটাই সন্তুষ্ট যে না, আমি আমার কাজগুলো নিয়ে, আমি আমার সব বিষয়গুলো নিয়ে? পুরোপুরি তো কেউ সন্তুষ্ট হতে পারে না, আমিও পুরোপুরি সন্তুষ্ট না। অনেক কিছু মাথায় আসে লেখার জন্য, হ্যাঁ সেগুলি আছে। সমাজ সেবা করতে চাই, কিন্তু আমার একটা ইচ্ছা আমার বাবার নামে একটা ফাউন্ডেশন করা। সেটা আমি চেষ্টা করছি, একটা ফাউন্ডেশন করা, যে ওটাকে কেন্দ্র করে গ্রামবাসীকে সাহায্য করতে চাই, আমাদের এলাকার এদের সাহায্য করতে চাই। এখনো করিনি, জি একেবারে ইমিডিয়েট ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। এটা হলে আমি একটু শান্তি পাবো। আপনার যারা ছাত্রছাত্রী আছে তাদের সাথে সম্পর্কটা বা তাদের থেকে প্রাপ্তি কতটুকু? প্রাপ্তি তো বেশ ভালোই বলবো, এবং যে কয়টা পিএইচডি আর এমফিল স্টুডেন্ট আছে এদেরই মনে হয় একটা সমিতির মতো হয়ে গেছে। ওরা যখনই ওরা ফ্রি থাকে আমরা একসাথে কোথাও চলে যাই, ওরাই আর কি স্পন্সর করে, চলে যাই, খাওয়া দাওয়া করি, গল্প সল্প করি, পড়াশোনার কথাও বলি। এরকম প্রত্যেকেই সফল এখন যার যার ক্ষেত্রে,
বেশিরভাগই টিচিংয়ে আছে। আমাদের সমাজের যারা নারী আছেন হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবার আছে? আর আমরা মুসলমান, আমাদের হচ্ছে মেয়েদের প্রপার্টি রাইট আছে, আছে না? জি। যে তারা বাবার থেকেও পাবে, পিতার থেকেও পাবে, মাতার থেকেও পাবে, যাই থাকে প্রপার্টি। তো দেখা গেছে যে এইখানটায় তারা বঞ্চিত হচ্ছে, তারা নিজেরাও কনসাস না, নিজেরাও ছেড়ে দেয়, কিন্তু এটা ছাড়া উচিত না। ইসলামের যে বিধান সেই অনুযায়ী অন্তত হওয়া উচিত। এবং আমি বলবো যে মেয়েদের লেখাপড়া করা উচিত, জি। অন্তত গ্র্যাজুয়েট হওয়া উচিত। একটা মা একটা সন্তানকে তাহলে মানুষ করতে পারবে ভালোভাবে, মিনিমাম গ্র্যাজুয়েট হওয়া উচিত। সমাজটা এখন অন্যরকম হয়ে গেছে। নৈতিকতা মা বাবা ঘরের মুরব্বী এরা শেখাবে, নৈতিকতাটা শেখাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের জীবন নানান রকমভাবে ঘটনাবহুল। আমরা যে বিশেষ নারীদেরকে প্রত্যেকটি পর্বে পাই, তাদের জীবনও ঘটনাবহুল, কিন্তু সেই ঘটনাবহুল জীবন থেকে তারা উৎসাহিত হয়ে সামনের দিকে ধাবিত হয়েছেন এবং নিজেদের নাম পরিচয় তৈরি করেছেন। আপনারাও চাইলে এরকমভাবেই নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন। নিজের নাম, নিজের পরিচয় হতে পারে আপনার একমাত্র পরিচয়। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নারী বিষয়ক আয়োজন আপনালয় থেকে। আল্লাহ হাফেজ।